আসসালামু আলাইকুম। সবাইকে অ্যাকাউন্টিং এ স্বাগতম। আমরা আজকে আর্থিক বিবরণীর এই অংশটুকু কমপ্লিট করব ইনশাআল্লাহ। আজকে লেকচার 3 আমরা সমন্বয় জাবেদা পুরোপুরি শেষ করার চেষ্টা করব। সবাই একটু লাইভে শেয়ার করে দিয়ে যারা ইতিমধ্যে আমাদের ক্লাসে যুক্ত হয়ে গেছি। আমি একটু আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আমি সেখানে একটু দিয়ে দিচ্ছি। আমাদের অনেক স্টুডেন্ট, ওখানে প্রায় 1000 স্টুডেন্টের মতো আমাদের ওই গ্রুপে যুক্ত আছে। আজকে আমাদের আরো যে সমন্বয়গুলো সাধারণত পরীক্ষা আসে ওই টাইপের সব ধরনের সমন্বয় যাবে আজকে আমরা শেষ করার চেষ্টা করব। সবাই শুরুতে লাইভটা একটু শেয়ার করে দিই যাতে করে সবাই আসলে আমাদের এই ক্লাসটাতে যুক্ত হতে পারে। সবাই একটু লাইভটা শেয়ার করে দিই। আমরা 11টার মধ্যে ইনশাল্লাহ আমরা ক্লাস শেষ করব। তার মধ্যেই সবাই একটু শেয়ার করে দিব যাতে করে বা তোমার ফ্রেন্ড লিস্টে যারা আছে তারাও যেন আজকে আমাদের এই ক্লাসে যুক্ত হতে পারে। আমাদের ক্লাসটা আজকে খুবই গুরুত্বপূর্ণ। ঈদের আগে আমরা হয়তো বা আর একটা বা দুইটা ক্লাস নিতে পারবো। তো এই জন্য আমরা সমন্বয় জাবেদাটা পুরোটা শেষ করে দিতে চাই তোমাদেরকে। তোমরা সবাই একটু লাইভটা শেয়ার করে দাও। আচ্ছা, আমি ইতিমধ্যেই আমাদের যে গ্রুপগুলো আছে আমি শেয়ার করে দিয়েছি, ওখানেও যারা আছো তোমরাও ক্লাসে যুক্ত হয়ে যেতে পারবে। একটু সবাই সবাই একটু শেয়ার করে দেই। ওকে, তো ইতিমধ্যে অনেকেই আমাদের সাথে যুক্ত হচ্ছে। শেয়ার এন্ড লাভ ব্রেক ডান, অসংখ্য ধন্যবাদ। আমাদের বোর্ডটা একটু বাঁকা হয়ে গেছে, স্ট্যান্ড আপ ফাহিম এখানে সবাই কমার্সের স্টুডেন্ট। আচ্ছা, সবাই একটু লাইভটা শেয়ার করে দেয়, সবাই একটু শেয়ার করে দেই। আমরা আজকে আর্থিক বিবরণীর আমরা মূলত পড়তেছিলাম হচ্ছে সমন্বয় জাবেদা। তো সমন্বয় জাবেদার আজকে হচ্ছে আমরা 3 নাম্বার ক্লাস করতেছি, লেকচার 3। সমন্বয় জাবেদার লেকচার 3 পড়তেছি আমরা। এর আগে আরো 2টা ক্লাস আছে। আমি চেষ্টা করতেছি বেসিক জিনিসগুলো একবারে ধরে ধরে আপনাদেরকে শেখানোর জন্য, যাতে করে আপনারা আসলে আর্থিক বিবরণী নিয়ে আমাদের যে একটা ভয় কাজ করে আমরা যেন সেই ভয়টা কাটায় উঠতে পারি। সেই ভয় জয় করার জন্য আসলে ধারাবাহিকভাবে ধীরে ধীরে আমি বলছি যে আর্থিক বিবরণীর উপরে আমি 15টা ক্লাস নেব। সেই 15টা ক্লাসের ধারাবাহিক আজকে 3 নাম্বার ক্লাস, এবং সমন্বয় জাবেদের উপরে এর আগে আমরা 2টা ক্লাস করছি। তো যারা আজকের ক্লাসটা করতেছি আগের 2টা ক্লাস যদি কেউ করে থাকি তাহলে তার জন্য কিন্তু আজকের ক্লাস বুঝতে সুবিধা হবে। কিংবা সমন্বয় জাবেদা গুলো আমরা আসলে বেসিক থেকে কিভাবে শিখবো এগুলো কিন্তু আমরা প্রত্যেকটা ক্লাস আলোচনা করতেছি। সবাইকে অনুরোধ করবো লাইভটা একটু শেয়ার করে দাও। কমেন্টে তোমরা কি করো, তোমাদের যে ফ্রেন্ডরা আছে ওদেরকে একটু মেনশন করে দাও। ক্লাসে উপস্থিতি বেশি থাকলে পড়াইতে ভালো লাগে, পড়তে ভালো লাগে। আমরা এনটিআরসি তে এড করছি, এনটিআরসি নিয়ে আমাদের বিশদ প্ল্যান আসতেছে ইনশাল্লাহ। আমরা শিক্ষক নিবন্ধন নিয়ে খুব ভালোভাবে কাজ করব, প্ল্যান করতেছি। তাছাড়া নর্মালি আমরা এসএসসি এইচএসসি এডমিশন নিয়ে তো আমরা কাজ করেই থাকি। সবাই একটু লাইভটা শেয়ার করে দিব যারা যুক্ত হয়ে গেছে, কারণ উপস্থিতি যত বেশি থাকবে ক্লাস করতে তত ভালো লাগবে। আজকে ক্লাসটা আমরা সর্বোচ্চ শেয়ার চাই, কমপক্ষে 100টা শেয়ার হোক আমাদের ক্লাসটা। তোমাদের মাধ্যমে আরো স্টুডেন্ট আমাদের সাথে যুক্ত হবে। কে কে লাস্ট 2টা ক্লাস করছো আমাকে একটু কমেন্টে জানাও। আজকে যেহেতু আমরা কিছু ইউনিক ইউনিক জাবেদা করব, সো আমরা একটু জেনে নেই তোমরা তোমাদের মধ্যে কারা লাস্ট 2টা সমন্বয় জাবেদা ক্লাস করছো আমাকে একটু কমেন্টে জানাও। সবাই সবাই একটু কমেন্টে জানাই, এর মধ্যে আমরা আশা করছি অন্যরাও যুক্ত হয়ে যাবে। তোমরা একটু কমেন্টে জানাও কে কে আমাদের লাস্ট 2টা ক্লাস করছো, সমন্বয় জাবেদার সর্বশেষ 2টা ক্লাস কে কে করছো একটু কমেন্টে জানাও। সবাই একটু লাইভটা শেয়ার করে দিবেন ইনশাল্লাহ, ঠিক আছে? সবাই একটু লাইভটা শেয়ার করে দিব। কারো কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না কেন? স্যার আমি পাইনি পঞ্চগড় থেকে। আচ্ছা,
আর যারা পান নাই তারা আমাদের, আমি ক্লাস শেষে 2টা ক্লাস আমি হচ্ছে আমাদের এখানে রেকর্ড আছে, আমি দিয়ে দিব, কিংবা আপনারা আমাদের অ্যাকাউন্টিং আর ইউটিউব চ্যানেল থেকে কিন্তু ক্লাসগুলো করে নিতে পারবেন। যারা শিক্ষক নিবন্ধন দিবেন তারা অবশ্যই ক্লাসগুলো ধারাবাহিকভাবে করেন, অনেক বেশি কাজে আসবে, কারণ একবারে বেসিক থেকে পড়ানো হচ্ছে। সবাই একটু শেয়ার করি। এখন পর্যন্ত 5টা শেয়ার হয়েছে, তার মধ্যে 5টার মধ্যে টিচিং হোম স্যার লেকচার 2টা কিভাবে পাবো? লেকচার 2 আমি আমাদের ক্লাস শেষ হয়ে গেলে এগুলো আমি আবার রিপোস্ট করে দিব। আমাদের পেজে ক্লাসগুলো আছে বা আমাদের অ্যাকাউন্টিং এর ইউটিউব চ্যানেলও আপনারা আমাদের এই ক্লাসগুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? তো আমরা যেটা করছিলাম, আমরা হচ্ছে সমন্বয় জাবেদা মানে আর্থিক বিবরণী শিখতে হলে কি করতে হবে? আমরা যেটা বলছিলাম যে বেসিক জিনিস আমাকে জানতে হবে, মানে সমন্বয় জাবেদা থেকে আমাকে শুরু করতে হবে। তার ধারাবাহিকতা আমরা যেটা করছিলাম, আমরা হচ্ছে সমন্বয় জাবেদা দিয়েই আমাদের আর্থিক বিবরণীর ক্লাসটা শুরু করছিলাম। তো সমন্বয় জাবেদার মধ্যে আমি আপনাদেরকে কি কি শিখাইছি? সমন্বয় জাবেদার মধ্যে আমরা বলছি যে সমন্বয় জাবেদার ম্যাক্সিমাম অংশ কভার করে হচ্ছে 4টা পার্ট। এটা হচ্ছে বকেয়া, ব্যয়, তারপরে হচ্ছে বকেয়া আয়, তারপরে হচ্ছে অগ্রিম আয়, আর হচ্ছে অগ্রিম ব্যয়। আমি বলছি যে যারা সমন্বয় জাবেদা শিখতে চান, সমন্বয় জাবেদা যে শুধু আর্থিক বিবরণীর জন্য শিখবেন ব্যাপারটা এরকম না, কিন্তু এটা এত গুরুত্বপূর্ণ একটা টপিক, এটা কার্যবচ্চ করতে লাগবে, এটা থেকে এমসিকিউ পরীক্ষার প্রশ্ন আসে, মানে বিভিন্ন জায়গায় কিন্তু এই সমন্বয় জাবেদা আপনার কাজে লাগবে। এবং সমন্বয় জাবেদা ইন্ডিভিজুয়ালি কিন্তু একটা গুরুত্বপূর্ণ টপিক। আপনি এডমিশন টেস্ট বলেন, একাডেমিক লাইফ বলেন, পাশাপাশি হচ্ছে চাকরির পরীক্ষা বিভিন্ন জায়গায় সমন্বয় জাবেদা থেকে প্রশ্ন আসা একবারে ফরজ। সো এই 4টা টপিক কিন্তু সমন্বয় জাবেদা প্রায় 70% কভার করে, এবং আমরা লাস্ট 2টা লেকচারে কিন্তু আমরা এই টপিক গুলো কভার করছি, ঠিক আছে? লাস্ট 2টা লেকচারে আজকে আমরা এই টপিক গুলো কভার করছি। আজকে আমরা আরো কিছু মৌলিক জিনিস আমরা কভার করছি। অ্যাকাউন্টিং আমার পেজে দিয়ে দিব, অ্যাকাউন্টিং এর পেজেও পাবেন, আমাদের ইউটিউব চ্যানেলও পেয়ে যাবেন, ঠিক আছে? সো আজকে আমরা একটু অ্যাডভান্স হবো, অন্যান্য সমন্বয় গুলো আমরা একটু দেখার চেষ্টা করবো, ঠিক আছে? তো আজকে প্রথমে আমরা যে সমস্যাটা আমরা একটু দেখার চেষ্টা করবো সেটা হচ্ছে বিজ্ঞাপন সংক্রান্ত সমস্যা দিয়ে আমরা আজকে আলোচনা শুরু করব। আমরা বিজ্ঞাপন থেকে একটা সমন্বয় আমরা প্রায় আমাদের এই সমন্বয় জাবেদার টপিকটার মধ্যে পাই। সো একটু খেয়াল করেন, এই বিজ্ঞাপন সমন্বয় জাবেদায় কাজে লাগবে না, এমসিকিউ তো অনেক বেশি কিন্তু এটা আসে। আমরা সবাইকে বলবো লাইভটা শেয়ার করে দিয়েন এবং অবশ্যই একটা রিয়েক্ট দিয়ে দেন, তাহলে অন্যরাও আমাদের সাথে যুক্ত হতে পারে। এখন একটা জিনিস খেয়াল রাখতে হবে, বিজ্ঞাপনের 2টা অংশ মনে রাখেন। বিজ্ঞাপনের কয়টা অংশ? বিজ্ঞাপনের হচ্ছে 2টা অংশ। তাহলে কি কি অংশ? বিজ্ঞাপনের 2টা অংশ কি? বিজ্ঞাপনের 2টা অংশ, একটা হচ্ছে ব্যবহৃত, আরেকটা হচ্ছে অব্যবহৃত। একটা ব্যবহৃত আর একটা হচ্ছে কি অব্যবহৃত, বোঝার চেষ্টা করতে হবে, আমি একবারে বেসিক ধরে পড়াবো। তো এই যে ব্যবহৃত, এই ব্যবহৃত অংশটার নাম হচ্ছে অবলোপন। ব্যবহৃত অংশটার নাম কি? ব্যবহৃত অংশটার নাম হচ্ছে অবলোপন। আর যে অংশটা অব্যবহৃত অবস্থায় রয়ে গেল সেটার নাম হচ্ছে বিলম্বিত। সেই অবস্থাটার নাম কি? সেটার নাম হচ্ছে বিলম্বিত। তাহলে বিজ্ঞাপনের মধ্যে 2টা অংশ থাকে, একটা হচ্ছে ব্যবহৃত অংশ, অর্থাৎ যেটা আমি ব্যবহার করে ফেলছি, এটা হচ্ছে অবলোপন বলি আমরা, যেহেতু ব্যবহার করে ফেলছি। তার মানে ব্যবহার করে ফেলছেন মানে কি, এটা আপনার কি হয়ে গেছে? ব্যবহার করে ফেলছেন মানে এটা হচ্ছে ব্যবহার করে ফেলছেন, এটা অবলোপন। আর অবলোপন হচ্ছে একটা কি? খরচ। অবলোপন হচ্ছে একটা কি? খরচ। আর অব্যবহৃত অবস্থা রয়ে গেছে বিলম্বিত, এই বিলম্বিতটা হচ্ছে আপনার সম্পদ। বিলম্বিতটা হচ্ছে আপনার সম্পদ। আপনারা কেউ কি বলতে পারবেন বিলম্বিত কোন ধরনের সম্পদ? এটা কিন্তু অনেক বেশি আসে পরীক্ষায়, ঠিক আছে? অ্যাকাউন্টিং ক্লাস হচ্ছে, হ্যাঁ অ্যাকাউন্টিং ক্লাস হচ্ছে, এটা কিন্তু অনেক বেশি আসে পরীক্ষা, একটু খেয়াল করলে বোঝা যাবে। এই বিলম্বিত বিজ্ঞাপন কোন ধরনের সম্পদ? এটা এমসিকিউ, একটা কমন একটা এমসিকিউ, আপনি জানলে সবসময় একটা এমসিকিউ কমন পেয়ে যাবেন। এই বিলম্বিত বিজ্ঞাপনকে বলা হচ্ছে অলীক সম্পদ। কি সম্পদ বলা হয়? অলীক, অথবা ভুয়া, অথবা কাল্পনিক। কাল্পনিক, বুঝতে পারছি? তাহলে দেখেন বিজ্ঞাপনের 2টা অংশ, একটা হচ্ছে ব্যবহার করে ফেলছি, যেটা ব্যবহার করছে এটা হচ্ছে অবলোপন, এটাই হচ্ছে খরচ। আর এটা হচ্ছে যেটা অংশ, আরেকটা অংশ হচ্ছে অব্যবহৃত, যেটা বিলম্বিত। বিলম্বিত মানে হচ্ছে সম্পদ, কোন ধরনের সম্পদ? অলীক, ভুয়া বা কাল্পনিক সম্পদ। এই জায়গাটা কিন্তু অনেক বেশি আসে পরীক্ষা, ঠিক আছে? গৌরব, হ্যালো স্যার। এখন আসেন আরেকটা জিনিস একটু শিখে নেন এই জায়গা থেকে। আপনি কি শিখে নিবেন? এটা শিখে নেন হচ্ছে এই যে অংশটা খরচ করলেন, এই খরচকৃত অংশটাকে আপনার দেখাইতে হবে বিশদ আয় বিবরণীতে। কোথায় দেখাবেন? বিশদ আয় বিবরণীতে দেখাবেন। বিশদ আয় বিবরণীতে দেখাবেন। কথা বুঝাতে পারছি?
যেটা খরচ হয়ে গেছে এটা আমি কোথায় দেখাবো? বিশদায় বিবরণীতে। আর যেটা সম্পদ অবস্থা রয়ে গেছে এটা আমি কোথায় দেখাবো? এটা দেখাবো হচ্ছে আর্থিক অবস্থার বিবরণীতে। তাহলে আপাতত আপনাকে এতটুকু বুঝে ফেলতে হবে যে বিজ্ঞাপনের বেসিক পার্ট হচ্ছে এই দুইটা। এখন আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় আমি বলবো, একটু লক্ষ্য করার চেষ্টা করেন। সারা জীবনের কোনো সময় আর ভুলবেন না এটা, যদি আজকের ক্লাসে মনোযোগ দিয়ে এটা দেখেন। ঠিক আছে, আমরা কি বলছি খেয়াল করেন। বলছি একটা অংশ হচ্ছে অবলোপন, আরেকটা অংশ হচ্ছে বিলম্বিত। এই দুইটা নিয়ে আমি কাজ করব। তাহলে এখান থেকে একটা সূত্র বানাইতে পারি কিনা আমরা, বলেন তো? একটা সূত্র বানাইতে পারি না? সূত্রটা কি? যে বিজ্ঞাপন ইকুয়ালস টু অবলোপন প্লাস বিলম্বিত। বলা যায় কিনা বিজ্ঞাপন ইকুয়ালস টু অবলোপন প্লাস বিলম্বিত? এটা আমরা বলতে পারি। এবং এর আগে একটা জিনিস শিখে রাখেন, আমি আপনাকে কেন এভাবে বিশদায় বিবরণী আর বড় হচ্ছে আর্থিক অবস্থা বিবরণী দেখাইলাম, কারণ বিজ্ঞাপনের একটা প্রত্যেকটা সমন্বয় যাবে তার কয়টা করে পক্ষ থাকে? দুইটা করে পক্ষ থাকে। আর কমপক্ষে কয় জায়গায় যোগ বিয়োগ হয়? দুই জায়গায় যোগ বিয়োগ হয়। তাহলে বিজ্ঞাপনের অংশটা বিশদায় বিবরণীতেও যাবে, আবার আর্থিক অবস্থা বিবরণীতেও যাবে। এই জায়গাটা নিশ্চয়ই এখান থেকে আপনারা ক্লিয়ার। আর যে সূত্রটা আমরা বললাম, তাহলে সূত্রটা কি বলেন? বিজ্ঞাপন ইকুয়ালস টু অবলম্বন প্লাস বিলম্বিত। যদি এই সূত্রটা আমি পারি তাহলে আমার কাজ বাকিটাও ইজি হয়ে যাবে। খেয়াল করেন, তাহলে আমি লিখতে পারি না? আমি কি লিখতে পারি বলেন তো? আমি লিখতে পারি হচ্ছে বিজ্ঞাপন ইকুয়ালস টু অবলোপন প্লাস বিলম্বিত। এই সূত্র কিন্তু আমি লিখতে পারি। আমি এতক্ষণ ধরে যে বেসিক শিখলাম সেই বেসিক দিয়ে আমি বলতে পারি যে বিজ্ঞাপন ইকুয়ালস টু অবলোপন প্লাস বিলম্বিত। ঠিক আছে, এই সূত্র যদি আপনি পারেন, এখন আপনাকে প্রশ্ন যেভাবেই দেখ না কেন আপনি কিন্তু উত্তর খুব ইজিলি বসাই ফেলতে পারবেন। খুব ইজিলি আপনি ফাইন্ড আউট করতে পারবেন কোনটা অবলোপন আর কোনটা বিলম্বিত। আপনারা চিন্তাই করতে হবে না কিভাবে। যেমন খেয়াল করেন, একটা প্রশ্ন দিলে এরকম আপনাকে যে বিজ্ঞাপন 20,000 টাকা যার 5/2 অংশ অবলোপন করতে হবে। ঠিক আছে, তার 5/2 অংশ অবলোপন করতে হবে। তাহলে এমসিকিউ স্টাইলে আমি লিখলাম, তাহলে বিলম্বিত বিজ্ঞাপন কত? দেখেন, আমি বলছি না যে আপনাকে যেই টাইপের প্রশ্নই দেখ না কেন আপনি ইজিলি করে ফেলতে পারবেন, শুধু উপরে যে সূত্র আছে সেই সূত্র দিয়ে। খেয়াল করতে হবে বিজ্ঞাপন কি আছে এগুলা দেখার দরকার নেই, আমার মূল কাজ হচ্ছে এই অংশটা নিয়ে আমি কাজ করব। তাহলে মোট বিজ্ঞাপন কয় অংশ বলেন তো? 5 অংশ। তাহলে আমি লিখতে পারি বিজ্ঞাপনের নিচে কয় অংশ? 5 অংশ। তাহলে এখানে বলছে 5/2 অংশ কি করতে হবে? 5/2 অংশ হচ্ছে অবলোপন করতে হবে। তাহলে 2 অংশ হচ্ছে অবলোপন। তাহলে 2 অংশ যদি অবলোপন হয় তাহলে বিলম্বিত কত অংশ? বিলম্বিত হচ্ছে 3 অংশ। এটা নিয়ে কারো কোনো টেনশন করার দরকার আছে? একেবারেই কিন্তু নাই। তাহলে এখানে 5 ইকুয়ালস টু 2। কি কারণে 2? কারণ এখানে বলে দিচ্ছে অবলোপন 2 আর বিলম্বিত বিজ্ঞাপন হচ্ছে 3। এখন আমাকে যে এটাই বের করতে বলুক না কেন আমি কিন্তু সেটাই বের করতে পারবো। আমি অবলোপন বের করলেও বলতে পারবো কত, আমি আবার হচ্ছে বিলম্বিত বললেও কত সেটা বের করতে পারবো। অলরেডি অনেকে কিন্তু আমাদের উত্তর বলে দিচ্ছে কি হবে, কারণ ইজি ব্যাপারটা। তাহলে এখন আমাকে বের করতে বলছে বিলম্বিত বিজ্ঞাপন অর্থাৎ অলিক সম্পদ বের করতে বলছে। খেয়াল করি আমরা কিভাবে বের করবো বিলম্বিত বিজ্ঞাপন। আর বিলম্বিত বিজ্ঞাপন বের করার ফর্মুলা দেখেন। তাহলে টোটাল বিজ্ঞাপনের টাকা দেওয়া আছে কত? 20,000। তাহলে 20,000কে আমি ভাগ করবো কত দ্বারা? যেহেতু এটা বিজ্ঞাপনের টাকা, তাহলে বিজ্ঞাপনের অংশ কত? 5। তাহলে এটাকে 5 দ্বারা ভাগ করতে হবে। আর আমি বের করতেছি কি বিলম্বিত, তাহলে বিলম্বিতের অংশ কত? 3। 3 দ্বারা কি করতে হবে? গুণ করতে হবে। 3 দ্বারা কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে 5 দিয়ে যদি আমি 20,000কে কাটি, 4 5 20, 4,000 সাথে যদি আমি 3 গুণ করি তাহলে আমার অ্যান্সার কত? 3 4 12,000 টাকা। ঠিক আছে, এই 12,000 টাকা হচ্ছে আমার বিলম্বিত বিজ্ঞাপন। তাহলে খুব ইজি ব্যাপার না বলেন তো? টোটাল 20,000 টাকার মধ্যে যদি 12,000 টাকা হয় বিলম্বিত বিজ্ঞাপন, তাহলে অবলোপন কত? অবলোপন হচ্ছে কত? অবলোপন হচ্ছে 8,000 টাকা। এই প্রশ্ন ঘুরে বলতে পারতো, কিভাবে বলতে পারতো? এখানে বিলম্বিত বিজ্ঞাপন কত না বলে বলতে পারতো যে আর্থিক অবস্থার বিবরণীতে কত দেখানো হবে। তাহলে একটা জিনিস খেয়াল করেন তো, আর্থিক অবস্থার বিবরণীতে আমরা কোন অংশটা দেখাই? আর্থিক অবস্থার বিবরণীতে আমরা বিলম্বিত অংশ দেখাই। যদি আর্থিক অবস্থার বিবরণীর কথা না বলে বলতো বিশদায় বিবরণীতে আমরা কত অংশ দেখাবো, তার মানে আপনাকে বুঝতে হবে অবলোপন কত সেটা বের করতে বলছে। অবলোপনের কথা বলা মানে বিশদায় বিবরণী, বিশদায় বিবরণীর কথা বলা মানে হচ্ছে অবলোপন।
বিলম্বিতর কথা বলা মানে আর্থিক অবস্থার বিবরণী, আর্থিক অবস্থার বিবরণীর কথা মানে হচ্ছে বিলম্বিত, যেভাবে বলুক না কিন্তু ঘটনা কিন্তু একই জিনিস। তাহলে সরাসরি বিলম্বিত বিজ্ঞাপন বা অবলোপনও চাইতে পারে, এটা এমসিকিউ স্টাইলের কথা বলতেছি। আর যখন আমরা সিকিউ করব তখন আমরা নর্মালি বিলম্বিত বিজ্ঞাপনটাই বের করব, কারণ বিশদা বিবরণীতে বিজ্ঞাপন যেহেতু আমার ব্যয়, বিজ্ঞাপন থেকে বিলম্বিত বিজ্ঞাপন বাদ দিতে হবে। তাহলে বাদ দিতে হলে কি করতে হয়, তখন আমাদেরকে বিলম্বিত বিজ্ঞাপনটাই বাইর করতে হবে। এখন আসি বিলম্বিত বিজ্ঞাপনের আরো কয়েকটা সমস্যা আমি আপনাদেরকে দেখাবো। তার আগে বিলম্বিত বিজ্ঞাপনের সমন্বয় জাবেদা কি? বিলম্বিত বিজ্ঞাপনের সমন্বয় জাবেদা কি কি হবে? বিলম্বিত বিজ্ঞাপনের সমন্বয় জাবেদা কি হবে? আমরা কেউ কি বলতে পারবো বিলম্বিত বিজ্ঞাপনের সমন্বয় জাবেদা কি হবে? কেউ কি বলতে পারবো আমরা? একজন, আমরা প্রত্যেকে চাইলে কিন্তু লাইভটা শেয়ার করতে পারি। যদি শেয়ার করি আমরা কিন্তু দেখবো যে আরো অনেক স্টুডেন্ট কিন্তু আমাদের সাথে যুক্ত হবে। আমি একটু রেসপন্স করার চেষ্টা করবো। আমরা একটু বলি তো, কে বলতে পারবো এখানে? একটু চেষ্টা করি তো। বিজ্ঞাপনের সমন্বয় যাবে দেখি, কেউ কি জানি আমরা? আর আমরা এই যে দুইটা অংশ শিখছি, খেয়াল করতে হবে আরেকটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার করে দিই। এই যে বিজ্ঞাপনের দুইটা অংশ না, এই দুইটা অংশের মধ্যে আমাকে সমন্বয় জাবেদা দিতে হবে কার জানেন? আমাকে সমন্বয় জাবেদা দিতে হবে বিলম্বিত বিজ্ঞাপন। এটা আপনাকে খেয়াল রাখতে হবে। সমন্বয় জাবেদা আমরা কার ক্ষেত্রে দিব? বিলম্বিত বিজ্ঞাপনের ক্ষেত্রে আমাদেরকে সমন্বয় জাবেদা দিতে হবে। তাহলে আমরা দেখতেছি, আমি যদি সময় অতিবাহিত হয়, সময় চলে যায়, তাহলে বিজ্ঞাপন ডেবিট, বিলম্বিত বিজ্ঞাপন ক্রেডিট। ঠিক আছে সাদিয়া সুলতানা? এই জাবেদা দিলে তো বিজ্ঞাপনের পরিমাণ আরো বেড়ে যাবে যদি বিলম্বিত বিজ্ঞাপন আমরা ডেবিট করি, ক্রেডিট করি। মৃদুল সাহা, আমরা একটু ভুল করে আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে কিন্তু। এই যে দেখেন তো, এই যে সিনারি, বিজ্ঞাপন ছিল 20,000, তো 20,000 বিজ্ঞাপনের মধ্যে কিন্তু যেটা অবলোপন হয়েছে সেটা আমি ব্যবহার করে ফেলছি, অর্থাৎ 8,000 টাকার বিজ্ঞাপন কিন্তু কমে গেছে। তাহলে বিজ্ঞাপন আমার থাকলো কত? 12,000। তাহলে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে বিজ্ঞাপন যদি আমি ডেবিট করি, অ্যাডভার্টাইজমেন্ট ডেবিট, আপনারা এটা ভুল বললে তো হলো না। হ্যাঁ, কারণ আমি বিজ্ঞাপন ডেবিট করতেছি মানে কি, বিজ্ঞাপন ডেবিট করতে মানে বিজ্ঞাপনের পরিমাণ আরো বাড়াই দিচ্ছি। আমার এখানে সহজ হিসাব, এখানে আমার কি করতে হবে? সমন্বয় জাবেদায় আমার সম্পদকে ডেবিট করতে হবে। বিলম্বিত বিজ্ঞাপন আমার সম্পদ না, তাহলে আমার সম্পদ, বিলম্বিত বিজ্ঞাপন ডেবিট, বিলম্বিত বিজ্ঞাপন হচ্ছে কি ডেবিট। আর আমার এর ফলে কি হয়েছে, বিজ্ঞাপনের পরিমাণটা কি হয়ে যাবে? কমে যাবে। বিজ্ঞাপন কি হয়ে যাবে? কমে যাবে। এইটা হচ্ছে সমন্বয় জাবেদা। এখন প্রশ্ন করতে পারেন স্যার বিজ্ঞাপন কেন ক্রেডিট? কারণ আপনি তো বিজ্ঞাপন তো বাড়ে নাই, আপনার তো বিজ্ঞাপন কমে গেছে। 20,000 টাকা ছিল, 8,000 টাকা কমে এখন আর 12,000 টাকা আছে। তাহলে কমাইতে হইলে যে যে দিকে থাকে ঠিক থাকে তার বিপরীত দিকে নিতে হয়। কথা কি বুঝতে পারছেন কিনা? আপনি একটা জিনিস অ্যাকাউন্টিং প্র্যাকটিসে কি মনে রাখবেন, কোন বিষয়কে, কোন এন্ট্রিকে যদি কমাইতে চান, সে স্বাভাবিকভাবে যে দিকে থাকে তাকে ঠিক তার উল্টা দিকে নিতে হবে। তাহলে বিজ্ঞাপন আমার ব্যাটা ডেবিট দিকে থাকে, তাহলে এটা এখন কমে গেছে, এটার পরিমাণ, এটা কমে যাওয়ার কারণে এটাকে আমার ক্রেডিট করতে হবে। আর ক্রেডিট করার কারণে কি হবে? নর্মালি আমরা কি করি বলেন তো, বিশদায় বিবরণীতে আমরা কি করি, বিজ্ঞাপন থেকে আমরা কি করি বলেন তো, বিজ্ঞাপন থেকে বাদ দিই হচ্ছে বিলম্বিত বিজ্ঞাপন। বিলম্বিত বিজ্ঞাপন আমরা কি করি? বাদ দিই। ঠিক আছে? তো বিজ্ঞাপন যদি 20,000 টাকা থাকতো, তাহলে আমার বিলম্বিত বিজ্ঞাপন হয়তো কত বলেন তো? বিলম্বিত বিজ্ঞাপন ছিল হচ্ছে 12,000, তাহলে আমার এখানে 8,000 টাকা চলে যেত। এই 8,000 টাকা হচ্ছে অবলোপন। তাহলে বিজ্ঞাপনের পরিমাণ কিন্তু কমে যাচ্ছে, যেহেতু মাইনাস করতেছি। তাহলে কমে গেলে কি করতে হবে? ক্রেডিট করতে হবে। যদি কমাইতে চাই, হ্রাস করতে হয়, কোনো বিষয়বস্তুকে যদি হ্রাস করতে হয়, তাহলে অবশ্যই তাকে কি করতে হয়? উল্টা দিকে নিতে হয়। তাহলে বিজ্ঞাপন ডেবিট দিকে থাকে, আমি যদি কমাইতে চাই তাকে আমি ক্রেডিট করতে হবে। তাহলে এটা সহজ জিনিস, এটা একবারে গোলায় ফেলার মতো কোনো বিষয়বস্তু ছিল না। এখন আরেকটা জিনিস দেখেন তো একটু, এইবার যদি এভাবে দেই আমি, বিজ্ঞাপন 10,000 টাকা, বিজ্ঞাপন 10,000 টাকা ব্র্যাকেটে লেখা 5 বছরের জন্য, বিজ্ঞাপন 10,000 টাকা ব্র্যাকেটে লেখা কি 5 বছরের জন্য। তাহলে আমি আপনাকে বের করতে বললাম বিলম্বিত বিজ্ঞাপন কত, কে বের করতে পারবেন? এবার এই জায়গাটা থেকে কে বের করতে পারবেন বলেন তো? হ্যাঁ মৃদুল, সম্পদ বাড়বে কিন্তু বিজ্ঞাপন নামক যে ব্যয়, সেই ব্যয়ের পরিমাণ কমে যাবে।
তাহলে এই প্রশ্নটা যদি আমরা একটু সমাধান করি, ঘটনা কি ঘটবে খেয়াল করেন। এখানে কিন্তু কোথাও কিছু বইলা দেয় নাই, অবলোপন কত আর বিলম্বিত কত। এখানে এই জায়গায় এসে অনেকে আমরা ধরা খাই যেতে পারি, ধরা খাওয়ার কোনো সুযোগ নেই, একটু সহজ করে চিন্তা করলে হবে। নর্মালি আমরা বলছি যে অংশটা আমরা ব্যবহার করে ফেলবো সেটা হবে অবলোপন, আর যে অংশটা অব্যবহৃত থাকবে সেটা হচ্ছে বিলম্বিত। তাহলে এখানে বিজ্ঞাপনটা দিচ্ছে টোটাল 5 বছরের জন্য, কিন্তু আমার অঙ্কটা সাধারণত কয় বছরের জন্য হয়? অঙ্ক সাধারণত 1 বছরের জন্য। তাহলে সিম্পল জিনিস, যত বছর দেওয়া থাকবে আমাকে কি মনে রাখতে হবে? আমি জানি বিজ্ঞাপন ইকুয়ালস টু অবলোপন প্লাস বিলম্বিত। তাহলে আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে এটা হচ্ছে মোট বিজ্ঞাপন 5, আর যত বছর দেওয়া থাকবে তত বছরের মধ্যে 1 বছর হবে অবলোপন, কারণ আমি 1 বছর ব্যবহার করে ফেলবো। কয় বছর অবলোপন হবে? 1 বছর অবলোপন হবে। তাহলে অবলোপন হবে 1, আর বাকি অংশটা হচ্ছে বিলম্বিত। তাহলে কত? 4। যত বছর, 10 বছর থাকলে 1 বছর অবলোপন, 9 বছর বিলম্বিত। 12 বছর থাকলে 1 বছর অবলোপন, 11 বছর বিলম্বিত। ঠিক আছে? তাহলে আমার এখানে টোটাল টাকা দেওয়া আছে কত হাজার টাকা? 10,000 টাকা। ভাগ করতে হবে কত দ্বারা? 5 দ্বারা। বের করবো বিলম্বিত কত? 4, গুণ দিব 4 দিয়ে, শেষ। সিম্পল জিনিস। তাহলে 5 দুগুণে 10, 4 দুগুণে 8। কত হাজার? 8,000। তাহলে আর্থিক অবস্থার বিবরণী আমি প্রদর্শন করবো কত হাজার? 8,000। আমি যখন জাবেদা দিব বিলম্বিত বিজ্ঞাপন ডেবিট, বিজ্ঞাপন হিসাব পেড, তখন টাকা বসাবো কত হাজার? 8,000। কত বসাবো? 8,000। আমাকে কথা বুঝাইতে পারছি? আমার কিন্তু জাবেদায় টাকা বসানোটাও বুঝতে হবে। আমি জাবেদা করলেই হবে না, জাবেদায় কিন্তু এই টাকাটা বসাইতে হবে, কারণ বিলম্বিত বিজ্ঞাপনের জাবেদা দিলে বিলম্বিত বিজ্ঞাপনের টাকাই বসাইতে হবে, অন্য কিছু বসানো যাবে না। ঠিক আছে? কথা কি ক্লিয়ার? তাহলে বিজ্ঞাপন সংক্রান্ত জাবেদা আমরা কি পারবো কিনা, বিজ্ঞাপন সংক্রান্ত সমন্বয় জাবেদা আমরা করতে পারবো কিনা, এটা কিন্তু আমি আর্থিক বিবরণী এবং হচ্ছে কি এমসিকিউ, সিকিউ এবং এমসিকিউ দুই জায়গায় কাজে লাগবে, এমন ভাবে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। ক্লিয়ার হলে সবাই এক বাক্যে ক্লিয়ার লিখি, তারপরে আমরা নতুন আরেকটা টাইপ আলোচনা করবো। ঠিক আছে? আপনারা আসলে লাইভটা শেয়ার করেন নাই কেউই। তাহলে আমি ঈদের আগে ভাবছিলাম আরো কয়েকটা ক্লাস নিব, কিন্তু সেই ক্লাসগুলো হয়তো নেওয়া হবে না। ক্লিয়ার? ক্লিয়ার? ওকে। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা আমি একটু টাচ করবো আজকে, সেটা হচ্ছে সাপ্লাইজ। এই সাপ্লাইজ এমন একটা বিষয় যে সাপ্লাইজ থেকে সিকিউর পাশাপাশি এমসিকিউ একেবারে কমন একটা প্রশ্ন আসে। সিকিউতে তো আসেই, সেবামূলক প্রতিষ্ঠানের যখন অঙ্ক করবেন তখন তো সাপ্লাইজ পাবেনই, তাছাড়া দেখা যায় যে এটা এমসিকিউ তো অনেক বেশি আসে। আমরা কিন্তু শেয়ার করি নাই, আমরা কিন্তু যারা ক্লাস করতেছি কি বলেন স্যার, শেয়ার তো দিলাম। শেয়ার হচ্ছে 7টা দেখাচ্ছে, তার মধ্যে আমি তো 5টা না 6টা শেয়ার করলাম। ঠিক আছে? একটু শেয়ার করে দিতে হবে। ঈদের পরে ইনশাল্লাহ আমাদের ক্লাসের টাইমটাও আগে আসবে, তখন আশা করি অনেক বেশি স্টুডেন্ট আমাদের ক্লাসে উপস্থিত থাকবে। ঠিক আছে? আর শিক্ষক নিবন্ধন নিয়ে আমরা বড় পরিসরে কাজ করবো ইনশাল্লাহ। ঈদের পরে আমরা শিক্ষক নিবন্ধন ডেডিকেটেড ক্লাস দিব, সেগুলো আপনাদের জন্য আরো কাজে আসবে যারা শিক্ষক নিবন্ধনের জন্য পড়তেছেন। তো একইভাবে যে কনসেপ্টটা আমরা হচ্ছে বিজ্ঞাপনের ক্ষেত্রে ইউজ করছি, ঠিক একই কনসেপ্ট আমরা সাপ্লাইজের ক্ষেত্রেও ব্যবহার করব। খেয়াল করেন কি ব্যবহার করব। তো সাপ্লাইজের ক্ষেত্রে যে ব্যবহার করতে হবে, সাপ্লাইজেরও কয়টা অংশ? সাপ্লাইজেরও 2টা অংশ। সাপ্লাইজেরও কয়টা অংশ? সাপ্লাইজেরও 2টা অংশ। তো সাপ্লাইজের যে 2টা অংশ, একটা অংশ হচ্ছে ব্যবহৃত, আরেকটা হচ্ছে অব্যবহৃত। এই সাপ্লাইজের মধ্যে এসেও আমরা গোলাই ফেলি। আজকের পরে ইনশাল্লাহ আর কোনো ধরনের সমস্যা হবে না। যে অংশটা ব্যবহৃত হয়ে গেছে, অর্থাৎ সাপ্লাইজ, একটা জিনিস, সাপ্লাইজার মনিহারের মধ্যে আবার একটা ঝামেলা তৈরি হয়। সাপ্লাইজার মনিহারের মধ্যে একটা ঝামেলা তৈরি হয়, একটু ক্লিয়ার করে দেই। মনিহারি হচ্ছে সাধারণত লেখালেখির কাজে ব্যবহৃত হয়, এবং তার ডিউরেশন অর্থাৎ তার স্থায়িত্ব হয় খুব অল্প সময়, এবং তার ব্যয়ের পরিমাণ অর্থাৎ এটা কিনতে যে খরচ, সেই খরচের পরিমাণটাও সাধারণত কি হয়, টাকার পরিমাণটাও ছোট হয়। কিন্তু এর সাথে যদি অফিস সাপ্লাইজ, কোনগুলো অফিস সাপ্লাইজ হচ্ছে লেখালেখি ছাড়া অন্যান্য কাজে ব্যবহৃত হয়, এবং তার টেকসই, তার ডিউরেশনটা
মনিহারিতে যে ক্যাটাগরি করতেছে তার চেয়ে একটু বেশি সময় ধরে হয়, এবং তার ব্যয়ের পরিমাণটাও ওই মনিহারিতে যে বিষয়গুলো রাখতেছি তার চেয়ে বেশি হয়। নর্মালি ডিউরেশনের ভিত্তিতে চিন্তা করলে হয়। যেমন ধরেন হচ্ছে একটা স্টেপলার আর একটা হচ্ছে কলম, দুইটা যদি আমি বলি যে কোনটা মনিহারি আর কোনটা অফিস সাপ্লাইজ, আপনি কি বলবেন? কলমটা লেখালেখির কাজে ব্যবহৃত হয়, অল্প সময় অল্প টাকায় কিনা যায়, সুতরাং এটাকে আমরা কি বললাম? এটা মনিহারি, একেবারে চোখ বন্ধ করে বলা যায়। তো অফিস সাপ্লাইজ কোনটা? স্টেপলার একটা অফিস সাপ্লাইজ। একটা স্টেপলার দেখা যায় 1 বছরও ব্যবহার করি আমরা, তাই না? আমরা কি করি? আমরা কিন্তু 1 বছরের অধিক সময় ব্যবহার করি কখনো কখনো। এবং একটা কলমের দাম একটা স্টেপলারের দাম কখনো এক জিনিস না। একটা কলম আমরা যতদিন ব্যবহার করতে পারি, একটা স্টেপলার আমরা নিশ্চয়ই তার চেয়ে বেশি ব্যবহার করি। সো আপনি অফিস সাপ্লাইজ আর মনিহারির মধ্যে পার্থক্য করবেন এই 3টা বৈশিষ্ট্যের ভিত্তিতে। কথা বুঝতে পারছি? তো এই অফিস সাপ্লাইজ একটা সম্পদ, আমরা মনে রাখবো। মনিহারি হচ্ছে আমাদের ব্যয়, কিন্তু সাপ্লাইজ হচ্ছে আমাদের সম্পদ। তাহলে সাপ্লাইজ হচ্ছে আমাদের কোন সম্পদ? কোন ধরনের সম্পদ? চলতি সম্পদ। এটা একটু মনে রাখবো। সাপ্লাইজ হচ্ছে আমাদের চলতি সম্পদ, কারণ এটা সাধারণত মনিহারির তুলনায় বেশি সময় ব্যবহার করতে পারি। কথা বুঝতে পারছি? ওকে। তো সাপ্লাইজের দুইটা অংশ, একটা হচ্ছে ব্যবহার করা একটা অংশ, আর একটা হচ্ছে অব্যবহৃত অংশ। তো যে অংশটা আমরা ব্যবহার করে ফেলি, সাপ্লাইজের যে অংশটা আমরা ব্যবহার করে ফেলি, সেই অংশটা হচ্ছে কি? খরচ। আর যে অংশটা অব্যবহৃত অবস্থা থেকে যায়, এটা হচ্ছে আমার সম্পদ। যে অংশটা অব্যবহৃত অবস্থা থেকে যাবে সেটা হচ্ছে আমার কি? সেটা হচ্ছে আমার সম্পদ। যেটা অব্যবহৃত অবস্থা থেকে যাবে এটা হচ্ছে আমার সম্পদ। খেয়াল করেন, তাহলে যেটা হচ্ছে আমার খরচ, সেটাকে আমি কোথায় দেখাবো? বিশদ আয় বিবরণীতে দেখাবো। বিশদ আয় বিবরণীতে দেখাবো। আর যেটা আমার সম্পদ, সেটা আমি কোথায় দেখাবো? আর্থিক অবস্থার বিবরণীতে দেখাবো। কোথায় দেখাবো? আর্থিক অবস্থার বিবরণীতে দেখাবো। কথা কি ক্লিয়ার? আমরা কোথায় দেখাবো? আর্থিক অবস্থার বিবরণীতে দেখাবো। এখন একটা জিনিস খুব ইজিলি খেয়াল করতে হবে, এই ব্যবহৃত অংশটা আমার কি? তাহলে খরচ। ব্যবহৃত অংশটা আমার কি? খরচ। আর এখানে অব্যবহৃত অংশটা আমার কি? অব্যবহৃত অংশটা হচ্ছে আমার সম্পদ। তাহলে আমার যখন আমি খরচ বাড়বে, এখন প্রশ্ন হচ্ছে স্যার আমি কি খরচের অংশের জন্য জাবেদা দিব নাকি অব্যবহৃত অংশের জন্য জাবেদা দিব? তুমি নিজে এটা বুঝতে পারবা জাবেদা কি এটার জন্য দেওয়া উচিত নাকি এটার জন্য দেওয়া উচিত। আমরা আরেকটু ক্লিয়ার করব। এতটুকু যদি হয়ে যায়, এবার আমরা দেখি যে অংশটুকু আমরা ব্যবহার করে ফেলছি, অর্থাৎ খরচ হয়ে গেছে, সেই অংশে যদি আমরা জাবেদা দিই, জাবেদা কি হবে? জাবেদা হবে যেহেতু খরচ হয়ে গেছে, তার মানে খরচ প্লাস, অর্থাৎ খরচ বাড়ছে। তাহলে খরচ বাড়লে খরচ ডেবিট, তাহলে সাপ্লাইজ খরচ ডেবিট। সাপ্লাইজ খরচ হচ্ছে ডেবিট, কারণ এটা আমি ব্যবহার করছি, খরচের পরিমাণ বাড়ছে, আর খরচ বাড়লে ডেবিট হয়। সুন্দর। আর ওই দিক দিয়ে যদি আমি সাপ্লাইজ ব্যবহার করলে যদি খরচ বাড়ে, তাহলে সাপ্লাইজ নামক সম্পত্তির পরিমাণ তো কমতেছে। কারণ 10 টাকার সাপ্লাইজ থাকলে তার মধ্যে যদি 2 টাকার আমি ব্যবহার করে ফেলি, তাহলে সাপ্লাইজ তো আর 10 টাকা থাকবে, এটা কমে 8 টাকা হয়ে যাবে। তাহলে সম্পদ কমে যাচ্ছে। তাহলে সম্পদ কমলে কি হয়? ক্রেডিট হয়। তাহলে সাপ্লাইজ হয়ে যাবে ক্রেডিট। দেখেন, মুখস্থ করার কোনো প্রয়োজন নাই, বুঝলেই হয়। ঘটনা কি করতেছে এটা বুঝলে হয়। তাহলে সাপ্লাইজের যদি খরচের অংশের জাবেদা দেই, তাহলে আমার জাবেদা কি হবে? সাপ্লাইজ খরচ ডেবিট আর সাপ্লাইজ হিসাব ক্রেডিট। একেবারেই ইজি জিনিস। যেহেতু ব্যবহার করছি, খরচ বাড়ছে, খরচ বাড়লে ডেবিট। আর ব্যবহার করার কারণে আমার সম্পদ কমছে, সম্পদ কমলে ক্রেডিট। তাহলে আমার যদি খরচের অংশে জাবেদা দেই, তাহলে সাপ্লাইজ খরচ ডেবিট, সাপ্লাইজ হচ্ছে ক্রেডিট। কিন্তু আমি যদি সম্পদের অংশে জাবেদা দিই, সম্পদ, তাহলে আমার সম্পদ রয়ে গেছে, আমি সম্পদকে ডেবিট করব। হ্যাঁ, তার মানে এই জাবেদাটা, এই যে জাবেদাটা আছে, এই জাবেদা ঠিক উল্টা হয়। তখন হয়ে যায় কি? সাপ্লাইজ ডেবিট, সাপ্লাইজ হয়ে যায় ডেবিট, আর সাপ্লাইজ খরচ হয়ে যায় ক্রেডিট। সাপ্লাইজ খরচ হয়ে যায় ক্রেডিট। এখন এই দুইটা জাবেদার মধ্যে যদি আমি আপনাকে একটু চিন্তা করতে বলি যে কোনটা স্বাভাবিক লাগতেছে আর কোনটা অস্বাভাবিক লাগতেছে। আমি যখন আবার সাপ্লাইজকে ডেবিট করলাম, তার মানে আমার সম্পদ বাড়তেছে। আর যখন সাপ্লাইজ খরচ ক্রেডিট করলাম, তখন হচ্ছে খরচ কমে যাচ্ছে। ঠিক আছে? তাহলে এই জাবেদাটা আবার খরচ, নরমালি খরচ তো ডেবিট দিকে থাকে, খরচ তো কখনো ক্রেডিট হয় না। তার মানে এখানে এই যে অবস্থাটা দেখতেছি, এটা একটা কোন ধরনের অবস্থা? এটা হচ্ছে অস্বাভাবিক। এটা কি অবস্থা? অস্বাভাবিক অবস্থা। তাইলে সাপ্লাইজের যদি আমি এই জাবেদাটা দেই, তাহলে এই জাবেদাটা হবে অস্বাভাবিক জাবেদা। আর যদি এই জাবেদাটা দেই, তাহলে এটা হবে স্বাভাবিক জাবেদা। এটা কি জাবেদা? স্বাভাবিক। কারণটা কি? খরচ বাড়তেছে ডেবিট, সম্পদ কমতেছে ক্রেডিট। সিম্পল জিনিস, একেবারেই সহজ ঘটনা। তাহলে আমরা নরমালি সাপ্লাইজের যদি সমন্বয় জাবেদা পরীক্ষায় আমি পাই, তাহলে টাকা কি বসাবো এটা পরের বিষয়। প্রথমে আমার চিন্তা করতে হবে যে
সাপ্লাইজের জাবেদা আসছে মানে সাপ্লাইজের জাবেদা কোনটা হবে? এটা সাপ্লাইজ খরচ ডেবিট সাপ্লাইজ ক্রেডিট, কারণ এটা স্বাভাবিক আর হচ্ছে অস্বাভাবিক। আমরা অস্বাভাবিক জাবেদার দিকে যাব না, তবে বিপদে পড়লে অস্বাভাবিক জাবেদাও দেওয়া লাগতে পারে। আমি আরেকটা জিনিস এখানে একটু ক্লিয়ার করে দেই, এই যে এখানে লিখছিলাম অব্যবহৃত, নরমালি এই অব্যবহৃত শব্দটা ব্যবহৃত হবে মজুদ হিসাবে। মজুদ, মজুদ মানে অব্যবহৃত, মনে রাখবা। সাপ্লাইজ মজুদ মানে সাপ্লাইজ অব্যবহৃত, সাপ্লাইজ মজুদ মানে সাপ্লাইজ অব্যবহৃত, এটা একটু আমাকে খেয়াল রাখতে হবে। ক্লিয়ার? সাপ্লাইজ অব্যবহৃত মানে সাপ্লাইজ মজুদ। তাহলে আমার ঘটনাকে আমি বুঝাইতে পারলাম কোন জাবেদা দিব। তাহলে আমি যদি জাবেদা দিই খরচের, খেয়াল করতে হবে, জাবেদা যদি হয় খরচের তাহলে টাকাও বসাইতে হবে কার? খরচের। এখন জাবেদা দিলাম খরচের, টাকা বসাই দিলাম মজুদের, হবে? হবে না। টাকা যার, জাবেদা তার, জাবেদা যার, টাকাও তার। কথা কি বুঝাইতে পারছি? নরমালি আমরা এই জাবেদা দিব, বাধ্য যদি হই কখনো তাহলে আমরা এই জাবেদা দিব। কখন বাধ্য হব সেই জিনিসটা আমি তোমাদেরকে দেখাই দিব, ঠিক আছে? হ্যাঁ, খরচটা স্বাভাবিক যাবে। আমি কি বেসিকটা বুঝাইতে পারলাম? মূল বিষয় যদি বুঝা যায় তাহলে বাকি অংশ আমার জন্য ইজি হবে। যেমন একটু কমেন্টে আমরা ক্লিয়ার করব, হ্যাঁ, বুঝতে পারছি কিনা সবাই? সবাই যতজন ক্লাসে আসো, প্রায় 25-30 জনের মতো আপ ডাউন হচ্ছে, সবাই শেয়ার করলে কিন্তু আমাদের ক্লাসে কমপক্ষে 50 জন স্টুডেন্ট থাকতো। কিন্তু আমরা আসলে কোঅপারেট করতেছি না। কোঅপারেট না করলে কিন্তু আসলে ক্লাস করে মজা নেই। আর আমি চেষ্টা করতেছি একেবারে বেসিক বুঝানোর, একেবারে বেসিক। আমার এই ক্লাসগুলো ঠিক আমার পেড বেচে এরকম করে আমি ক্লাসগুলো করাই। আমাদের অ্যাকাউন্টিং আর এমসিকিউ পেড বেচ নামক একটা বেচ চলতেছে। যারা একাডেমিক স্টুডেন্ট আছো, এসএসসি এইচএসসি, তোমরা এটা ভর্তি হইতে পারো। এবং শিক্ষক নিবন্ধনের জন্য ইনশাল্লাহ ঈদের পর যখন সার্কুলার আসবে, আমরা একেবারেই একটা ডেডিকেটেড একটা ব্যাচ আপনাদের জন্য আমি ওপেন করব। আপাতত আমরা কিছুদিন আপনাদের জন্য ফ্রি ক্লাসে নিব, ওকে? তো সাপ্লাইজের জায়গাটা একটু চিন্তা করি। যেমন রেও মিলে সাপ্লাইজ দেওয়া আছে, সাপোজ এরকম সাপ্লাইজ দেওয়া আছে, আমরা ধরলাম 10,000 টাকা। রেও মিলে এই সাপ্লাইজটা কোথায় দেওয়া আছে? এই সাপ্লাইজটা দেওয়া আছে রেও মিলে, ঠিক আছে? এটা রেও মিলে দেওয়া আছে, রেও মিলে দেওয়া আছে। আর সমন্বয় জাবেদার মধ্যে বলছে সাপ্লাইজ মজুদ 3,000 টাকা। এটা কোথায় আছে? এটা হচ্ছে সমন্বয়ের মধ্যে, ঠিক আছে? তাহলে আমরা সমন্বয় জাবেদা করবো, বোঝার চেষ্টা করতে হবে। রেও মিলে সাপ্লাইজ দেওয়া আছে কত? রেও মিলে সাপ্লাইজ দেওয়া আছে 10,000 টাকা। আর সমন্বয়ের মধ্যে সাপ্লাইজ বলতেছে 3,000 টাকা। কি সেই 3,000 টাকা? মজুদ। মজুদ মানে কি? অব্যবহৃত। মজুদ মানে কি? মজুদ মানে অব্যবহৃত। কি ঘটনা ঘটছে আবার? মজুদ মানে কি? মজুদ মানে হচ্ছে অব্যবহৃত। মজুদ মানে কি? অব্যবহৃত। আবার বলতেছি রেও মিলে সাপ্লাইজ দেওয়া আছে 10,000 টাকা। আর সমন্বয় বলছে সাপ্লাইজ মজুদ আছে, কি আছে? মজুদ আছে 3,000 টাকা। এটা কোথায় দেওয়া আছে? সমন্বয় দেওয়া আছে। এখন নিশ্চয়ই সমন্বয়ের সাপ্লাইজের যেহেতু সমন্বয় জাবেদা আসছে, তাহলে আমার জাবেদা কি হবে? জাবেদা হবে সাপ্লাইজ খরচ ডেবিট আর সাপ্লাইজ ক্রেডিট। যারা এইচএসসি এসএসসি লেভেলের আছো, যদি সমন্বয় জাবেদা তোমার ক্লিয়ার হয় তাহলে ইনশাআল্লাহ তোমার আর্থিক বিবরণী তোমার কাছে একেবারে ইজি লাগবে, ঠিক আছে? আর্থিক বিবরণী তোমাকে খুব বেশি প্যারা নিতে হবে না। এখন দেখো, তাহলে সাপ্লাইজের জাবেদা পাও মাত্রই আমি সাপ্লাইজের জাবেদা বললাম, সাপ্লাইজ খরচ ডেবিট সাপ্লাইজ ক্রেডিট। টাকা কি হবে, কোত্থেকে কিভাবে আসবে সেই জিনিসটা নিয়ে আমি চিন্তা আপাতত করতেছি না। তাহলে এখন আমার এই যে জাবেদাটা দিলাম, এই জাবেদাটা আমি কিসের জন্য দিলাম? এই জাবেদা দিলাম আমি খরচের জন্য। কিন্তু এইখানে যে টাকা দেওয়া আছে, দেখো তো কোথাও কোনো খরচের টাকা আছে কিনা? না। টোটাল সাপ্লাইজ দেওয়া আছে 10,000 টাকা আর মজুদ আছে 3,000 টাকা। তাহলে আমি বলছি সাপ্লাইজের দুটো অংশ, একটা হচ্ছে খরচ আর একটা হচ্ছে মজুদ। তাহলে বলতেছে টোটাল এই 10,000 টাকার মধ্যে, এই 10,000 টাকার মধ্যে মজুদ আছে 3,000 এখন। তাহলে 3,000 যদি মজুদ থাকে তাহলে খরচ হয়ে গেছে কত হাজার? খরচ হয়ে গেছে 7,000। সিম্পল জিনিস। কারণ জাবেদা করার পর টাকা বসানোটা ইম্পর্টেন্ট। তো খরচে যেহেতু টাকা বসাইছি, জাবেদা বসাইছি, তাহলে আমার টাকাও বের করতে হবে কার? খরচের। খরচের টাকা কিভাবে বের করলাম? যে বলা হয়েছে এখানে সাপ্লাইজ 10,000 টাকা টোটাল, তার মধ্যে মজুদ আছে 3,000, তাহলে 7,000 টাকা খরচ হয়ে গেছে। তাহলে 10,000 মাইনাস 3,000 ইকুয়ালস টু 7,000। তাহলে সাপ্লাইজ খরচ ডেবিট 7,000, সাপ্লাইজ ক্রেডিট 7,000। শেষ। সিম্পল জিনিস। বুঝতে পারলাম কিনা? টাকা বসানোটাও কিন্তু ইম্পর্টেন্ট, খালি জাবেদা বললেই হবে না। টাকা বসানোটা খুবই গুরুত্বপূর্ণ, ওকে? খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা যদি খরচের জাবেদা দিয়ে মজুদের টাকা বসাই হবে না, কিন্তু খরচের জাবেদা দিয়ে খরচের টাকা বসাইতে হবে, এটা আমাদের সবার খেয়াল রাখতে হবে। খরচের জাবেদা দিয়ে খরচের টাকাই বসাইতে হবে।
খরচের জাবেদা দিয়ে খরচের টাকায় বসাইতে হবে। আমার এমসিকিউ পেড বেচের যারা আসো, ওই পেড বেচের প্রায় 60+ স্টুডেন্ট আসো, আর্থিক বিবরণী তো অলরেডি তোমাদের আমি ক্লাস নিছি, কিন্তু আরো বিস্তারিতর জন্য কিন্তু তোমাদের এই আর্থিক বিবরণীর যে লাস্ট 3টা ক্লাস আমি করাইলাম, আজকে 3 নম্বর লেকচারে 3টা ক্লাসও কিন্তু পেড কোর্সের ক্লাস হিসেবে গণ্য হবে। এই 3টা ক্লাস এখানে নিচ্ছি, কিন্তু এগুলো পেড কোর্সের ক্লাস, মানে করতে হবে তোমাকে। তোমাদের তো আলাদা করে তোমাদের একটা ফেস শিখাইছি, কিন্তু এই জিনিসগুলো তোমার জানতে হবে। তাহলে আমি কি বুঝাইতে পারলাম ঘটনা কি? কিন্তু যদি ঘটনা এমন হয় যে রেও মিলে কোনো সাপ্লাইজ নাই, শুধু বলছে সাপ্লাইজ মজুদ, সাপ্লাইজ মজুদ 2000 টাকা, তাহলে এবার যদি আমি জাবেদা দেই সাপ্লাইজ খরচ ডেবিট, সাপ্লাইজ ক্রেডিট, টাকা আমি খরচ কেমনে বের করবো? কারণ এখানে তো আমি খরচের জাবেদা দিলাম। তাহলে অঙ্কে যদি সাপ্লাইজ থাকতো তাইলে না সাপ্লাইজ থেকে মজুদ বাদ দিলে আমি খরচ পেতাম, কিন্তু এই জাবেদা এই ঘটনা কি করছে, কোনো সাপ্লাইজ নাই, বলতেছে সাপ্লাইজ মজুদ আছে 2000 টাকা। মানে হইতে পারে ক্ষেত্র বিশেষ, এটা একেবারে ধরো টাফেস্ট পার্ট, যেখানে এসে গ্যাঞ্জাম লাগে যেতে পারে, ওইরকম জায়গাটা বলতেছে। তখন কিন্তু খরচের জাবেদা দিয়ে 2000 টাকা বসালে এটা ভুল হবে, কারণ এটা খরচ, টাকা আছে মজুদের। আমি বলছিলাম না বাধ্য হয়ে কখনো কখনো আমার মজুদের জাবেদা দেওয়া লাগতে পারে। মজুদের জাবেদা কোনটা? সাপ্লাইজ ডেবিট, সাপ্লাইজ খরচ ক্রেডিট। এবার এটা দিয়ে টাকা পয়সা দিতে কত হাজার? 2000। ঠিক আছে, এটা রাইট। এই সিচুয়েশনে এই জাবেদাটা সঠিক, এই সিচুয়েশনে এই জাবেদা সঠিক। আমি কথা বুঝাইতে পারলাম? কথা কি বুঝাইতে পারলাম যে ক্ষেত্র বিশেষ আমাকে সম্পদের জাবেদা দেওয়া লাগতে পারে, কখন? যখন আমি আর খরচের টাকা বের করতে পারতেছি না। কারণ যদি সাপ্লাইজের টোটাল সাপ্লাইজের পরিমাণ দেওয়া না থাকে, তাহলে আমি খরচের পরিমাণটা নির্ণয় করতে পারবো না। কথা কি বুঝে গেছে? ক্লিয়ার? আমরা মনে হয় ক্লাসটা আর বেশিক্ষণ করতে পারবো না, কারণ উপস্থিতি কমে যাচ্ছে। উপস্থিতি কমে গেলে আসলে ক্লাস কন্টিনিউ করতে ভালো লাগে না। তাহলে বিলম্বিত বিজ্ঞাপনের সাথে এর আগের যে টাইপ, এইগুলো যদি আমরা যোগ করি, আমরা সাপ্লাই শিখলাম, ধাপে ধাপে কিন্তু ইনশাল্লাহ এই সমন্বয় জাবেদা কিন্তু পুরো কভার হয়ে যাওয়ার কথা। কি স্বাভাবিক না? এটা অস্বাভাবিক জাবেদা, এটা তো অস্বাভাবিক সিচুয়েশনই। তোমার যদি সাপ্লাইজই না থাকে তাহলে মজুদ থাকবে কোত্থেকে? এটা তো এমনিতেই অস্বাভাবিক। কথা কি বুঝতে পারছো? ক্ষেত্র বিশেষ বলছি, কখনো কখনো আমার দেওয়া লাগতে পারে, বাধ্য হয়ে দেওয়া লাগতে পারে, এই আর কি বিষয়টা। এটা আমি তো বললাম একবার অ্যাডভান্স। ধরো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আসে, তোমাদের পরীক্ষায় সাধারণত এই টাইপের প্রশ্ন আসার কথা না, কিন্তু চাকরি বাকরি পরীক্ষা দিয়ে দিতে পারে। ঠিক আছে, চাকরি বাকরি পরীক্ষা দিয়ে দিতে পারে। ক্লিয়ার? আমি নর্মালটাও শিখাইলাম, ব্যতিক্রমটাও শিখাইলাম, যে ব্যতিক্রম ঘটনা ঘটলে এরকম হইতে পারে, মৃদুল। ঠিক আছে, তোমাদের লেভেলে এটা সাধারণত এই টাইপের প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম। খালি সমন্বয় যাবে যেগুলো শিখে নাও, ইনশাল্লাহ দেখবা যে আর্থিক বিবরণী কত ইজি। আমাদের ক্লাসগুলো রেগুলার করে সমন্বয় জাবেদা যদি তুমি ক্লিয়ার করে নিতে পারো, তারপরে দেখো আর্থিক বিবরণী কত ইজি হয়। হ্যাঁ, আচ্ছা। এরপরে আমরা হচ্ছে এই যে আমাদের আর্থিক বিবরণীর আজকের ক্লাস, এটাতে আমাদের স্লাইড ছিল। আমরা পরের ক্লাসে দেখো কত ইজি করে শিখবো, তোমাকে আমি ধাপে ধাপে শিখাবো। নিট বিক্রয়, নিট ক্রয়, এগুলো তোমাকে আমি শিখাবো স্টেপ বাই স্টেপ। বিক্রিত পণ্যের ব্যয় কিভাবে বের করতে হয়, এভাবে আমরা শিখবো ইনশাল্লাহ। পরিচালন ব্যয় এগুলো কি, কেন এগুলা পরিচালন ব্যয়, পরিচালন, তারপরে হচ্ছে পরিচালন আয় ব্যয়, এগুলো আমরা প্রত্যেকটা এন্ট্রি তোমাকে ব্যাখ্যা বিশ্লেষণ করে করে শিখাবো ইনশাল্লাহ। না পারার কোনো সুযোগ নাই, তুমি খুব ভালো করে শিখতে পারবা। ঠিক আছে, এইভাবে আমরা শিখা শেষ হইলে এই যে পরিচালনা পরিচালনা ব্যয়, তারপরে আমরা এই টাইপের এমসিকিউতে আসবো। অলরেডি কিন্তু এই যে এটা একটা সমন্বয়, এটা আলোচনা হয়েছে। তারপরে ধরো হচ্ছে এই বিনিয়োগের সুদের সমন্বয় আমরা আলোচনা করব, ঋণের সুদ, বিনিয়োগের সুদ, এগুলো এই জিনিস, এগুলো কঠিন না, এগুলো আমরা আলোচনা করে নিব। এখন আমরা এখানে আসছি, আমরা নর্মালি আমরা বলছি যে অবচয় জাবেদা তোমাদেরকে শিখাইছি কিভাবে অবচয় জাবেদা দিতে হয়। তারপরে কুরিন, এই কুরিনটা শিখাইতে আমার একটা ক্লাস লাগবে পুরা। শুধু কুরিন শিখাইতে স্যার কলেজের পিডিএফ তো দিলেন না, কালকের পিডিএফ দিয়ে দিব, আজকে ক্লাস শেষে দিয়ে দিব। এই কুরিনের জামেলা শিখাইতে তোমাকে আমার একটা ক্লাস লাগবে। তোমাকে আমি শিখাইছি হচ্ছে ধারে ক্রয় বিক্রয় জাবেদা কিভাবে সমাধান করতে হয়, বকেয়ার সমস্যার সমাধান করা তোমাকে শিখাইছি। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু অলরেডি 8টা 10টা টাইপ শিখে ফেলছি। 10টা টাইপ, 3টা ক্লাসে 10টা টাইপ শিখছি। আমরা আরেকটা টাইপ শিখে আজকে ক্লাসটা শেষ করবো, সেটা সমাপনী মজুদের জাবেদা। কিসের জাবেদা? চলে গেল, মিস করলাম ক্লাস। ওকে, পরে করে নেওয়া যাবে, সমস্যা নেই। তাহলে এখন আমরা দেখব সমাপনী মজুদের জাবেদা কেমন হয়। ঠিক আছে, এটা তো একেবারে কমন থাকে, তাই না? সমাপনী মজুদ পণ্য, এটার সমন্বয় জাবেদা কি হবে? ধরি 20,000 টাকা সাপোজ। তো প্রথমে একটা জিনিস আমাকে খেয়াল করতে হবে,
এই সমাপনী মজুদটা আসলে কি? এই সমাপনী মজুদ হচ্ছে চলতি সম্পদ। কি সম্পদ? চলতি সম্পদ। সমাপনী মজুদ কোন ধরনের সম্পদ? সমাপনী মজুদ হচ্ছে চলতি সম্পদ, ঠিক আছে? সো চলতি সম্পদ মানে তো ডেবিট। সম্পদ মানে কি? ডেবিট। সম্পদ মানে কি? ডেবিট। তাহলে সমাপনী মজুদের যখন আমরা জাবেদা করব তখন আমরা কি জাবেদা করব? কি জাবেদা করবো বলতো? আমরা জাবেদা করবো হচ্ছে সমাপনী মজুদ হিসাব ডেবিট। সমাপনী মজুদ হিসাব মানে পণ্য হিসাব হচ্ছে ডেবিট, ঠিক আছে? তাহলে ক্রেডিট কি হবে? তোমাদেরকে একটা টেকনিক শিখিয়ে দেই। পেড কোর্সের অবচয় ক্লাসটা কাদের জন্য? পেড কোর্সের অবচয় ক্লাস তো সবার জন্য। এটা আপনি পেড কোর্সে থাকলে তো পেড কোর্সের ক্লাস তো সবার জন্য করতেছে, আমাদের যারা ক্লাসে আছে। আচ্ছা, ওইটা একটু অ্যাডভান্স লেভেলে শিখাইছি, কিছু এডমিশনের কোশ্চেনও দেখাইছি, একাডেমিক প্লাস এডমিশন। আমি তো বলছি যে পেড কোর্সটা করলে একাডেমিকের পাশাপাশি এডমিশনও কাজে লাগবে। সো গতকালকে এডমিশনের কোশ্চেন সলভ করে দেখাইছি না? পারবা। এখন একটা টেকনিক তোমাদেরকে শিখাই দেই। কোন জাবেদায় যদি পণ্য শব্দটা থাকে, ভালো করে খেয়াল করো, এই টেকনিকটা মজার একটা টেকনিক। কোন জাবেদায় যদি পণ্য শব্দটা থাকে কিন্তু ক্রয়ও থাকলো না, বিক্রয়ও থাকলো না, আর দেখো তো এই জাবেদার কোন জায়গায় ক্রয় বিক্রয় আছে? নাই। তাহলে আমরা সহজে মনে রাখবো, কোন জাবেদায় যদি পণ্য শব্দটা থাকে কিন্তু ক্রয় বিক্রয় না থাকে, তাহলে আমরা সবসময় ক্রয় হিসাব ক্রিয়েট করবো। কি করবো বলো? যদি কোনো জাবেদায় পণ্য শব্দ থাকে, ক্রয় বিক্রয় কিছুই না থাকে, তাহলে আমরা ক্রয় হিসাবটা ক্রিয়েট করবো, ঠিক আছে? তাহলে এই জাবেদার মধ্যে কি পণ্য আছে, ক্রয় বিক্রয় কিছু আছে? নাই। তাহলে ক্রয় হিসাবটা ক্রেডিট। ক্রয় হিসাবটা কি হয়ে গেল? ক্রয় হিসাবটা ক্রেডিট হয়ে গেল। তাহলে জাবেদা কি হলো? সমাপনী মজুদ পণ্য হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। সমাপনী মজুদ পণ্য হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। আর আমরা একটা জিনিস খেয়াল রাখবো, আমরা সমন্বয় জাবেদা কেন শিখতেছি? যেন আর্থিক অবস্থার বিবরণীতে আমরা বুঝতে পারি কোনটা কোন জায়গায় যাবে। এই যে সমাপনী মজুদের সাথে ক্রয়ের সম্পর্ক, ক্রয় না লিখে আমরা এই জায়গায় চাইলে কি লিখতে পারি? বিকৃত পণ্যের ব্যয়। কি লিখতে পারি? বিকৃত পণ্যের ব্যয়ও লিখতে পারি। তাহলে এই জাবেদাটা করার পর আমি বুঝা গেছি যে সমাপনী মজুদ পণ্য কোথায় কোথায় যোগ বিয়োগ হবে। কিভাবে? খেয়াল করো, সমাপনী মজুদ পণ্য নিজে চলতি সম্পদ, তাহলে এটা আর্থিক অবস্থা বিবরণীতে যাবে। আর সমাপনী মজুদের সাথে নতুন একটা সম্পর্ক কানেক্ট হয়েছে, বিকৃত পণ্যের ব্যয় বা ক্রয়। তার মানে বোঝা যাচ্ছে সমাপনী মজুদ পণ্য বিকৃত পণ্যের ব্যয়ের মধ্যে যাবে, অর্থাৎ বিকৃত পণ্যের ব্যয় নির্ণয় করতে গেলে এই সমাপনী মজুদ ব্যবহার করতে হবে, তাই না? তার মানে সমন্বয় জাবেদা পারলেই কিন্তু আমি বুঝা যাবো কোথায় যাবে কোথায় যাবে না, কোথায় গিয়ে যোগ হবে কোথায় গিয়ে বিয়োগ হবে। এটা আমি ক্লাস 1-এ শিখেছি কিভাবে যোগ বিয়োগটা বুঝতে হয়, কোথায় গিয়ে যোগ হবে কোথায় গিয়ে বিয়োগ হবে। বাট আমি আবার ফাইনালি যখন আর্থিক বিবরণী প্র্যাকটিস করা শুরু করব, সমন্বয় জাবেদা করা শেষ হবে, তখন আমরা প্রত্যেকটা অঙ্কর সমন্বয় জাবেদায় আমরা এভাবে তোমাদেরকে দেখাবো যে তুমি সমন্বয় জাবেদা পারো, ওকে লিখো। লেখার পরে তুমি বুঝে যাবে কোথায় যাবে কোথায় যাবে না, এরপরে তুমি বুঝে যাবে যোগ করবা না বিয়োগ করবা, ঠিক আছে? আপাতত ওইটা নিয়ে প্রেশার নেওয়া দরকার নাই। আপাতত আমরা সমন্বয় জাবেদা শিখবো। তো সমন্বয় জাবেদা কি বুঝতে পারছে কিনা? ক্লিয়ার? ক্লিয়ার এটা? এই যে ক্লাসে উপস্থিতি কমে গেলে কি হয়, আর ভাল লাগে না। তাহলে আমরা কি কি সমন্বয় শেষ করলাম? আমরা ওই যে বললাম বকেয়া, এই যে কেন 3টা ক্লাস করতে হবে? বকেয়া ব্যয়, আর প্রতিদিন কিন্তু 2টা করে পরীক্ষা হচ্ছে। বকেয়া আয়, অগ্রিম ব্যয়, তারপরে বলছে অগ্রিম আয়, 3টা ক্লাস মাস্ট, ঠিক আছে? তারপর আমরা পড়ছি হচ্ছে এই অগ্রিম ব্যয় যদি মেয়াদ উত্তীর্ণ হয়, তারপরে পড়ছি এই অগ্রিম আয় যদি আমরা অর্জিত হয়, তারপরে পড়ছি হচ্ছে অলিখিত ক্রয় বিক্রয়, তারপরে পড়ছি হচ্ছে অবচয় জাবেদা, তারপরে পড়ছি হচ্ছে বিজ্ঞাপন সংক্রান্ত সমস্যা, তারপরে পড়ছি হচ্ছে সাপ্লাই সংক্রান্ত সমস্যা, তারপরে পড়লাম হচ্ছে মজুদ পণ্য সংক্রান্ত সমস্যা। মজুদ পণ্যের মধ্যে আরো কিছু ঝামেলা আছে, এগুলো আমরা দেখবো নেক্সট ক্লাসে ইনশাল্লাহ। আমরা যদি তোমাদের রেসপন্স ভালো থাকে তাহলে আমরা ওইটাই তো বললাম, পরে তো বিকৃত পণ্যের ব্যয়ের কথা বললাম, কেন দেওয়া যাবে না। আমরা এর পরের ক্লাসে আমরা কি করব, আমরা বাকি যে টুকটাক ঝামেলাগুলো আছে, স্পেশালি কুরিন, আমরা কুরিন এমন ভাবে শিখবো ইনশাল্লাহ সারা জীবন কুরিন তোমার মনে থাকবে। এবং কুরিনটা শিখলে 2 জায়গায় তোমার লাভ হবে। কুরিনের একটা চ্যাপ্টারই আছে তোমরা জানো, তাই না? প্রাপ্য হিসাবের হিসাব রক্ষণ পদ্ধতি আছে না? সো কুরিনটা আমরা এমন ভাবে শিখবো আমাদের আর্থিক বিবরণীতেও শেষ হবে এবং আমাদের ওই কুরিনের চ্যাপ্টারটাও শেষ হয়ে যাবে, ঠিক আছে? সো যারা এখনো পেড কোর্সে ভর্তি হও নাই, যারা ভর্তি হইছো তারা অবশ্যই প্রত্যেকটা ক্লাস করো। আমরা ঈদের আগে আরো 2টা ক্লাস নিয়ে 10টা লেকচার মিল করব। 8টা লেকচার হয়েছে, 10টা মিল করে যাব। এবং ঈদের সময়ে গ্যাপে তোমরা যারা ক্লাস মিস করছো এই 10টা ক্লাস করে ফেলো। আমি কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু আমি শীট দিচ্ছি,
ঠিক আছে। সো অবচর চ্যাপ্টারের শীটটা আমি এখন দিয়ে দিব। অবচরের উপর দুইটা ক্লাস হয়েছে, একটা একাডেমিক আর একটা হচ্ছে এডমিশন। দুইটা মিলে দুই জায়গায় কাজে লাগবে, একাডেমিকও কাজে লাগবে, এডমিশনও কাজে লাগবে। এবং আমাদের দুইটা পরীক্ষা হচ্ছে প্রতিদিন ইফতারের পর পর, বেসিক্যালি 7টা 7:30টার মধ্যে। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে একটা, ওই গ্রুপে কিন্তু আমি লিঙ্ক দিয়ে দিই, সুতরাং ওখানে থাকলে কিন্তু তুমি কিন্তু নোটিফিকেশন পেয়ে যাচ্ছ। তো যারা নিবন্ধন পরীক্ষা দিবেন আমাদের অ্যাকাউন্টিং আউটের সাথেই থাকেন, ইনশাল্লাহ আপনাদের জন্য অনেক ভালো কিছু সামনে আসন্ন। সব ভালো থাকেন, সুস্থ থাকেন। পেড কোর্সে ভর্তি হইতে ইনবক্সে নক করেন। আর নর্মালি আমাদের ফ্রি ক্লাসগুলো সপ্তাহে 3টা 4টা ফ্রি ক্লাস হচ্ছে, পরীক্ষা হচ্ছে, দিতে থাকেন, অনেক ভালো করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।